হে প্রভু, হে প্রভু, তুমি আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, তুমি আমাদের জ্ঞান বাড়িয়ে দাও। আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গিয়াসউদ্দিন শিক্ষা পরিবারের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের পাঠ্য বইয়ের আলোচ্য বিষয়টা হবে ভগ্নাংশ। ভগ্নাংশ নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে শ্রেণী বা সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশের উপরের রাশিকে লব ও নিচের রাশিকে হর বলে। আমরা একটু দেখে নেই উপরের রাশি কোনটা, নিচের রাশি কোনটা। আমি যদি একটি ভগ্নাংশ লিখি 5 ভাগের 3 ভাগ, এই উপরেরটা হলো লব, নিচেরটা হলো হর, তাহলে আমরা বুঝতে পারবো এই ভগ্নাংশের উপরের রাশিকে লব এবং নিচের রাশিকে হর বলা হয়। এ পর্যায়ে আমরা জানব ভগ্নাংশ কত প্রকার। মান অনুযায়ী ভগ্নাংশ 3 প্রকার। মান অনুযায়ী ভগ্নাংশ 3 প্রকার। 1, প্রকৃত ভগ্নাংশ। 2, অপ্রকৃত ভগ্নাংশ। 3, মিশ্র ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মান অনুযায়ী ভগ্নাংশ 3 প্রকার আমরা দেখলাম। 1, প্রকৃত ভগ্নাংশ। 2, অপ্রকৃত ভগ্নাংশ। 3, মিশ্র ভগ্নাংশ। এ পর্যায়ে আমরা জানব প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি, মিশ্র ভগ্নাংশ কি। যখন আমরা ভগ্নাংশগুলো দেখব তখন যেন আমরা বুঝতে পারি এটি প্রকৃত ভগ্নাংশ, এটি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা লিখছি এখন প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। 2 নম্বর, অপ্রকৃত ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ ঠিক তার উল্টোটা, অর্থাৎ যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ বলে। 3, মিশ্র ভগ্নাংশ।
যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে আমরা শিখলাম মান অনুযায়ী ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। এ পর্যায়ে আমরা কয়েকটি উদাহরণ একটু দেখে নেই। একটি লিখলাম 5 ভাগের 3 ভাগ, একটি লিখলাম 5 ভাগের 7 ভাগ, একটি লিখলাম 1/5 ভাগের 3 ভাগ। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ভগ্নাংশটা দেখছি এই ভগ্নাংশের এটা হলো লব, অর্থাৎ এই লবটা হলো বড়। এটা হলো হর, এই লবটা হলো ছোট। এটা হলো হর, হরটা হলো বড়। তাহলে আমরা একটু আগেই যে কথাটা শিখেছিলাম, যে ভগ্নাংশের লব হর থেকে ছোট সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এটা বুঝলাম এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তাহলে এরপর আমরা একটা উদাহরণ দেখি অপ্রকৃত ভগ্নাংশ। এখানে আমি দেখতেছি উপরেরটা হলো লব, অর্থাৎ এটা আছে বড়, এটা হলো হর, এটা আছে ছোট। তাহলে একটু আগে যে কথাটা বললাম সেটা হলো যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় সেটি হলো অপ্রকৃত ভগ্নাংশ। এবারে আমরা মিশ্র ভগ্নাংশ দেখি। যেমন আমরা একটা প্রকৃত ভগ্নাংশ লিখি 5 ভাগের 3 ভাগ। এই প্রকৃত ভগ্নাংশের সাথে আমার একটা পূর্ণ সংখ্যা যুক্ত হবে। যেমন এই 5 ভাগের 3 ভাগ, এটা হলো প্রকৃত ভগ্নাংশ, এটা হলো একটা পূর্ণ সংখ্যা। তাহলে মিশ্র ভগ্নাংশের যে সংজ্ঞাটা শিখেছিলাম সেটা হলো পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, পূর্ণ সংখ্যার সাথে 5 একটি পূর্ণ সংখ্যা আর 5 ভাগের 3 ভাগ হলো একটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে এই মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যাটাকে আমাদের পড়তে হবে সমস্ত। আমরা কি পড়ি? সাধারণত সমস্ত পড়ি। এই জন্য এই ভগ্নাংশটা বললাম 5/5 ভাগের 3 ভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা একটু জানব বিপরীত ভগ্নাংশ। বিপরীত ভগ্নাংশ আমরা একটু আগে জেনেছি একটি ভগ্নাংশের দুটি অংশ, একটি হলো লব, একটি হলো হর। তো উপরের রাশিকে লব বলে, নিচের রাশিকে হর বলে। তো যে ভগ্নাংশে উপরের রাশির লবকে আমি যদি হর করে দেই, হরকে যদি লব করে দেই, তাহলে সেটা হবে বিপরীত ভগ্নাংশ। যেমন আমি বলি কোনো ভগ্নাংশের লবকে হর এবং হরকে লব করে যে ভগ্নাংশ
পাওয়া যায় তাকে বিপরীত ভগ্নাংশ বলে। যেমন আমি যদি বলি 5/3 তাহলে এটার বিপরীত ভগ্নাংশ, অর্থাৎ এই ভগ্নাংশটার এটা হলো লব, এটা হলো হর। তাহলে এটা যদি আমি উল্টিয়ে দেই, এই হরকে নিয়ে আসলাম উপরে, তখন এটা লব হয়ে যাবে, আর লবকে যখন নিচে নিয়ে যাব এটা হয়ে যাবে হর। তাহলে এটা হয়ে যাবে বিপরীত ভগ্নাংশ এইটা, অর্থাৎ আমরা পুরোপুরি ভগ্নাংশটাকে একটু উল্টিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে আরেকটু বিষয় জেনে নেই, সেটা হলো সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ। তাহলে সমতুল ভগ্নাংশটা কি? সম কথাটার অর্থ হলো সমান। সম কথাটার অর্থ হলো সমান। তাহলে কি সমান? অর্থাৎ একাধিক ভগ্নাংশের মান যদি একই হয় তাহলে ভগ্নাংশগুলোকে সমতুল ভগ্নাংশ বলা হয়। একাধিক ভগ্নাংশের মান একই হলে তাকে সমতুল ভগ্নাংশ বলে। যেমন আমি যদি বলি 2/1, এই ভগ্নাংশটির আমরা কয়েকটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। কিভাবে? এই ভগ্নাংশটাকে যদি আমি হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করি, তারপরে যে ভগ্নাংশটা পাবো সেটা হলো সমতুল ভগ্নাংশ। যেমন এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে 2 দ্বিগুণে কত হবে? 4। এটাকে 2 দ্বারা গুণ করলে কত হবে? 2। অথবা এটাকে যদি আমি 3 দ্বারা গুণ করি, 3 দ্বিগুণে 6, আর এটাকে গুণ করলে 3 × 3। অথবা আমি যদি 4 দ্বারা গুণ করি, 4 দ্বিগুণে 8, 4 × 4। তাহলে এখানে 4টা ভগ্নাংশ আমি লিখলাম। এই 4টা ভগ্নাংশের মান একই রকম। এটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি 2/1 হয়। এটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি 2/1 হয়। এটাকে 2/1 হয়। এটা তো 2/1 আছেই। তাহলে বুঝতে হবে এই 4টা ভগ্নাংশের মান একই রকম যখন হয়ে গেছে, তাহলে আমাদের বুঝতে হবে এটা হলো সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে শিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি? একাধিক ভগ্নাংশের হর সমান হলে। যেমন আমি যদি বলি 5/3, 5/4, 5/5, 5/6, এখানে 4টি ভগ্নাংশ রয়েছে। তো সমহর অর্থাৎ হরগুলো হবে সমান। তা হর কি? একটু আগে আমরা জেনেছি যে ভগ্নাংশের উপরের রাশিকে লব, নিচের রাশিকে হর বলে। তাহলে আমাদের এই যে 4টা ভগ্নাংশ রয়েছে, এই 4টা ভগ্নাংশের নিচের রাশি কি আছে? এখানে আছে 5, এখানে 5, এখানে 5, এখানে 5। অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের হর হলো সমান। এটা হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। একাধিক ভগ্নাংশের হর সমান হলে তাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। এবারে আমরা শিখব একটু সমলব বিশিষ্ট ভগ্নাংশ। আমরা এখানেই একটু সংশোধন করে নিতে পারি। সমলব বিশিষ্ট ভগ্নাংশ, একাধিক ভগ্নাংশের লব সমান হলে তাদের সমলব বিশিষ্ট ভগ্নাংশ বলে। যেমন 5/2, 7/2, 3/2, 4/2। তাহলে এখানে 4টি ভগ্নাংশ রয়েছে। এই 4টি ভগ্নাংশের লবগুলো সমান। অর্থাৎ আমরা কতক্ষণ আগেই আমরা শিখেছি যে উপরের রাশিকে লব বলে। তো এখানে উপরের রাশি 2, এখানে উপরের রাশি 2, এখানে উপরের রাশি 2, এখানে উপরের রাশি 2। তাহলে এই উপরের রাশি যেহেতু সমান, এটা হলো সমলব বিশিষ্ট ভগ্নাংশ।
প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এ পর্যায়ে একটু শিখব যে ঊর্ধ্বক্রমে আমরা কিভাবে সাজাবো আর অধক্রমে কিভাবে সাজাবো। ঊর্ধ্বক্রম কি? ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় ক্রমে। অধক্রম কি? বড় থেকে ছোট ক্রমে। তাহলে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে অধক্রম এবং ঊর্ধ্বক্রম দুইভাবেই আমরা কিভাবে সাজাতে পারি আমরা একটু লক্ষ্য করি। আমি যদি এখানে সমহর বিশিষ্ট কয়েকটি ভগ্নাংশ লিখি, 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 4 ভাগ, 5 ভাগের 5 ভাগ, 4টি ভগ্নাংশ লিখলাম। এখানে প্রত্যেকটা ভগ্নাংশের হর হলো 5 অর্থাৎ সমান। এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে ঊর্ধ্বক্রমে লিখতে পারি? চিহ্নের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে অর্থাৎ একাধিক ভগ্নাংশের হর যদি সমান হয়, যে ভগ্নাংশের লব বড়, যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড়। যে ভগ্নাংশের অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশটি লব বড় সে ভগ্নাংশটি বড়। এটি যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে সবচেয়ে ছোট হলো 5 ভাগের 2 ভাগ, তারপর হলো 5 ভাগের 3 ভাগ, তারপর হলো 5 ভাগের 4 ভাগ, তারপর হলো 5 ভাগের 5 ভাগ, অর্থাৎ সবার বড় হলো 5 ভাগের 5 ভাগ। ঠিক তেমনিভাবে আমরা যদি সমলব বিশিষ্ট ভগ্নাংশ ঊর্ধ্বক্রমে সাজাতে চাই, সমলব যেমন 5 ভাগের 2 ভাগ, 4 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ, 7 ভাগের 2 ভাগ, এখানে প্রত্যেকটা লব সমান। তাহলে একটু আগে আমরা যেটা দেখেছি সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এখন হলো সমলব বিশিষ্ট ভগ্নাংশ। সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ঠিক উল্টোটা, অর্থাৎ যে ভগ্নাংশের লবগুলো সমান সে ভগ্নাংশে হর যেটা ছোট সে ভগ্নাংশটা হলো বড়। আর একটু আগে যেটা শিখেছি, সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লব বড় সেটি বড় ভগ্নাংশ, আর সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের হরটা ছোট সেটা হলো সবচেয়ে বড় ভগ্নাংশ। তাহলে এখানে সবচেয়ে ছোট ভগ্নাংশ হলো 7 ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ, 4 ভাগের 2 ভাগ, তারপর হলো 3 ভাগের 2 ভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা স্বাভাবিকভাবেই এ পর্যন্ত শিখলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমলব বিশিষ্ট ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি একটু আমি এখন পরীক্ষা করি তাহলে আমি দেখতে পারি কি করা যায়। অর্থাৎ আমরা যদি কয়েকটা ভগ্নাংশ এখানে লিখি, তিন ভাগের 2 ভাগ, 4 ভাগের 2 ভাগ, 8 ভাগের 5 ভাগ, 12 ভাগের 13, 26 ভাগের 27, 1 ভাগের 1 ভাগ, এ কয়েকটা ভগ্নাংশ লিখলাম। আমি যদি তোমাদেরকে একটু পরীক্ষা করি তাহলে একটু লক্ষ্য করো এই ভগ্নাংশটা কি ভগ্নাংশ হবে। যেহেতু এই ভগ্নাংশটার হর বড়, লব ছোট, তাহলে প্রকৃত ভগ্নাংশ। এটি হলো কি? প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশটি, তাহলে এটিও প্রকৃত ভগ্নাংশ। এটিও প্রকৃত ভগ্নাংশ। এটা যেহেতু হর অপেক্ষা লব বড়, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এটাও অপ্রকৃত ভগ্নাংশ।
এইটা কি তাহলে? হর এবং লব যদি একই রকম হয়, এটা হলো 1 এর সমান, 1 এর সমান। তাহলে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে এখানে শিখলাম প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা একটু শিখব ভগ্নাংশের যোগ এবং বিয়োগ আমরা কিভাবে করব। ভগ্নাংশের যোগ এবং বিয়োগ আমরা কিভাবে করব। আমরা যদি প্রথম একটু একটা যোগ দিয়ে শুরু করি, 10 ভাগের 5 ভাগ যোগ 5 ভাগের 3 ভাগ, এই যোগটা আমরা কিভাবে করতে পারি? এতক্ষণ তো আমরা শিখলাম ভগ্নাংশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্যাবলী। এ পর্যায়ে আমরা ভগ্নাংশের যোগে দুটো ভগ্নাংশ রয়েছে, 10 ভাগের 5 ভাগ এইটিও প্রকৃত ভগ্নাংশ, 5 ভাগের 3 ভাগ এটিও প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এই ভগ্নাংশের যোগ কিভাবে করব? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করব যে ভগ্নাংশ যতগুলো থাকবে প্রত্যেকটি ভগ্নাংশের হরগুলোকে আমরা লসাগু করব। তাহলে এখানে হরগুলোকে যদি লসাগু করি 10 এবং 5, 10 এবং 5 আমি একটু রাফ করে দেখাচ্ছি। এটাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, 5 দুগুণে 10, 5 একে 5। তাহলে কত হয়? 5 দুগুণে 10, 10 একে 10। তাহলে লসাগু হলো কত? 10। তাহলে এভাবে আমরা কি করব? প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে আমরা ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে আমরা ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর 10, 10 দ্বারা যদি আমরা 10কে ভাগ করি একবার যায়, সেই ভাগফল দ্বারা লবকে গুণ করলে 5-এর 1 দ্বারা গুণ করলে 5 একে 5, যোগ মাঝখানে যেহেতু যোগ আছে আমরা যোগ দিব, যখন বিয়োগ থাকবে বিয়োগ দিব। এই হর দ্বারা দ্বিতীয় ভগ্নাংশে হর দ্বারা লসাগুরে ভাগ করলে 5 দ্বারা 10-এর যদি ভাগ করি কয়বার যায়? 2 বার। তাহলে সেই 2 দ্বারা আবার 3-এর গুণ করলে 3 দুগুণে 6। তাহলে এখন আমরা দেখতে পারি হর 10 তো ঠিকই রয়েছে, লব কত হয়? 5 যোগ 6 কত হয়ে গেল? 11। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা যে ভগ্নাংশটা পেলাম এই ভগ্নাংশটা হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ। যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, তো অপ্রকৃত ভগ্নাংশ থাকলে অবশ্যই এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। যেমন 10 দ্বারা যদি আমরা এখন 11কে ভাগ করি কতবার যাবে? একবার। 10 থাকে কত? 1। এক্ষেত্রে আমরা কি করতে পারি? ভাগফলটাকে আমরা সমস্ত ধরব, ভাজকটাকে আমরা হর ধরব, আর অবশিষ্ট যেটা থাকে সেটা হয়ে যাবে লব, অর্থাৎ লব হবে 1। তাহলে আমাদের এই যোগটার যোগফল এসে দাঁড়ালো 1 সমস্ত 10 ভাগের 1 ভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে একটি বিয়োগ দেখতে পারি কিভাবে আমরা করতে পারি। যদি আমরা বিয়োগটি করি 8 ভাগের 3 ভাগ বিয়োগ 4 ভাগের 1 ভাগ, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু আগে আমরা যেভাবে যোগ অঙ্ক করেছি ঠিক একইভাবে আমরা বিয়োগ অঙ্ক করব। এখানে হর 8, এখানে হর 4, 8 আর 4-এর আমরা একটু রাফ করে লসাগু করি। 2 দ্বারা ভাগ দিলে 4, 2, আবার 2 দ্বারা ভাগ দিলে 2, 1। তাহলে কত হলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8-এর 1 দ্বারা গুণ করলে 8ই হয়। তাহলে লসাগু হলো 8। এ পর্যায়ে আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করব। হর 8, 8 দ্বারা 8-এর ভাগ করলে একবার যায়, সে 1 দ্বারা 3-এর গুণ করলে 3, বিয়োগ আছে মাঝখানে আমরা বিয়োগ দিয়ে দিব। দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা লসাগুরে যদি ভাগ করি তাহলে 4 দ্বারা 8-এর ভাগ করলে 2 বার যায়, 2 দ্বারা আবার যদি লব 1কে গুণ করি 2 হবে। তাহলে এ পর্যায়ে আমরা কি হলো? হর 8, উপরে লবে রয়েছে 3 বিয়োগ 2, অর্থাৎ 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 1। যেহেতু এই আমাদের বিয়োগফলটা একটি প্রকৃত ভগ্নাংশ, সুতরাং এটাকে আর কোনো কিছু করার নাই, এটাই হবে ভাগফল, বিয়োগফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সর্বশেষ আজকের ক্লাসে আর একটি বিষয় শিখব, অর্থাৎ এখানে আমাদের যে 3টা ভগ্নাংশ আমি তোমাদেরকে বলেছিলাম, একটা হলো প্রকৃত ভগ্নাংশ, একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, একটা হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশে আর কিছুই করার নেই, এটা আমরা কিছুই করব না। এই
অপ্রকৃত ভগ্নাংশ যেটা রয়েছে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব সেই বিষয়টা একটু জেনে নেই। তাহলে আমরা 3 দিয়ে 8কে ভাগ করব। 3 দিয়ে 8কে ভাগ করলে আমরা যদি 3-এ নামতে পারি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 আর 9, 3 বার দিলে বেশি হয়ে যায়, আমরা 2 বার দেব। 3 দুগুণে কত হয়? 6, তাহলে বিয়োগ করলে পাই কত? 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা এখন দেখি মিশ্র ভগ্নাংশ কিভাবে হলো। ভাগফল 2 এটা হবে সমস্ত, ভাজক 3 এটা হবে হর, অবশিষ্ট 2 এটা হবে লব। তাহলে আমরা এখানে শিখলাম অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়, এটুকু আমরা শিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটু শিখব মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। একটু আমরা যদি লক্ষ্য করি, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করার একটি সূত্র রয়েছে। কিভাবে? হর সমস্ত গুণ হর যোগ লব। তাহলে আমরা এই প্রক্রিয়ায় এটা একটু করে দেখি। হর, এখানে হর কত? 5, 5ই থাকবে। তারপর লিখেছি সমস্ত গুণ হর, সমস্ত হলো 1 গুণ হর হলো কত? 5, যোগ লিখলাম কত? লব, এখানে লব আছে কত? 3, তাহলে কত হলো? 5। 5-এর 1 দ্বারা গুণ করলে 5, যোগ আছে কত? 3, তাহলে কত হয়ে গেল? 5-এর 8। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে শিখলাম আজকে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশ নেব, অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই ভগ্নাংশের প্রয়োজনীয় তথ্যাবলী নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে তোমরা অবশ্যই প্রশ্ন করবে, বিস্তারিত জানবে। সুতরাং তোমরা প্রশ্ন করলে এই প্রশ্নের উত্তর আমরা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।